আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। খনিজ সম্পদের দখল নিতে ইউক্রেন ধ্বংসের অপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র। গাজায় জাহান্নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের কর্মকর্তারা। সর্বশেষ জানিয়ে দেব ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। খনিজ সম্পদের দখল নিতে ইউক্রেন ধ্বংসের অপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র। ৩ বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া ইউক্রেন সংঘাত। এরই মধ্যে দুপক্ষের বহু সেনা নিহত হয়েছে, প্রাণ হারিয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ। ইউক্রেনের একটি বড় অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া এবং রুশ সেনাদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশটির সাজানো গোছানো শহরগুলো। বলা হয়ে থাকে, ইউক্রেন যুদ্ধ শুরুর পেছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বড় ভূমিকা রয়েছে। এমনকি এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছে, যেটাও যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের কারণেই। বিগত ৩ বছরে ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র যোগান দিয়েছে ওয়াশিংটন। জো বাইডেন প্রশাসনের আমলে এই অস্ত্রের যোগানকে বন্ধুরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে দেখানো হলেও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পর সেই খোলস এখন উন্মোচিত। ট্রাম্প ইউক্রেনকে দেওয়া অস্ত্রের মূল্য হাজার হাজার কোটি ডলার ফেরত চাইছেন। তিনি ইউক্রেনকে তার খনিজ সম্পদের মাধ্যমে এই বিপুল অর্থ পরিশোধের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তার অর্থমন্ত্রী স্কট বেসলেসকে কিয়েভে পাঠিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এই সংক্রান্ত বার্তা পৌঁছে দিয়েছেন। বেসেন্ট বুধবার ইউক্রেনে পৌঁছেছেন। ট্রাম্প বলেছেন, বেসেন্টে ইউক্রেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার চুক্তি স্বাক্ষরের দায়িত্ব দেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে বিগত 3 বছরে বাইডেন প্রশাসন কিয়েভকে অন্তত 30,000 কোটি ডলারের অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছে। ট্রাম্প এখন বলেছেন, ইউক্রেনকে 50,000 কোটি ডলার ফেরত দিতে হবে, যদিও সাহায্য দেওয়ার সময় এমন কোনো শর্ত দেয়নি বিগত বাইডেন প্রশাসন। ট্রাম্প গতকাল ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলছেন এবং এ সময় তার ক্ষতিপূরণের দাবি মেনে নিতে কিয়েভ রাজি হয়েছে। ট্রাম্প বলেছেন, জেলেনস্কির কাছ থেকে অর্থমন্ত্রী বেজেন্ট এই সংক্রান্ত লিখিত ডকুমেন্ট নিয়ে আসবেন বলে তিনি আশা করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার প্রশাসন যদি ইউক্রেনের কাছ থেকে অর্থ ফেরত আনার জন্য লিখিত চুক্তি না করে তাহলে তারা বোকামি হিসেবে বিবেচিত হবে। বাইডেন প্রশাসন সে বোকামি করছে বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসন কিয়েভকে ঋণ চুক্তি করে অর্থ বা অস্ত্র দেয়নি। ইউক্রেন থেকে যে কেউ ওয়াশিংটনে এসেছে তার হাতেই অর্থ তুলে দিয়েছে বাইডেন প্রশাসন। তারা ইউক্রেনকে মাহাত্ম্যের মতো অর্থ সরবরাহ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। গাজায় জাহান্নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের। দুদিনের মধ্যে পণবন্দীদের মুক্তি না দেওয়া হলে গাজাবাসীর জন্য জাহান্নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ। বুধবার এক বিবৃতিতে তিনি এমন হুমকি দিলেন। আর এই হুমকিকে পরোয়া করছে না বলে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও। এতে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও চুক্তিটি টিকিয়ে রাখতে চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আগামী শনিবার 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে কথা বলেছে। তবে স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া হবে না বলে জানান হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের একজন মুখপাত্র। হামাসের এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী। হামাসকে হুমকি দিয়ে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে তাহলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল। নেতানিয়াহু আরও বলেছেন, তিনি গাজার ভিতরেও আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছেন। এর কিছুক্ষণ পরে গাজার সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানো ও রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। এছাড়াও হামাসের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেছেন, শনিবারের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন না করা হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকিকে উড়িয়ে দিয়েছে হামাস। মঙ্গলবার হামাসের এক নেতা সব ধরনের হুমকি উড়িয়ে দিয়ে বলেছেন, কেবল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই
গাজা থেকে পণবন্দীদের ফেরত দিতে পারবে ইসরায়েল। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলো চুক্তি বজায় রাখতে তৎপরতা শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল মিশরে অবস্থান করছে। এই আলোচনায় সংশ্লিষ্ট টার্ম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ও গাজা একটি সমানুপাত আসতে চলেছে। গাজা আরও বেশি তাঁবু, আশ্রয়কেন্দ্র ও ভারী সরঞ্জাম পাঠানোতে সম্মত হয়েছে ইসরায়েল। হামাসের কর্মকর্তারা মাহমুদ মারদাও বলেছেন, শনিবার 3 ইসরায়েলি বন্দির চুক্তির ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত রয়েছে, তবে চুক্তি মেনে চলার ব্যাপারে ইসরায়েলের প্রতিশ্রুতির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি। অপরদিকে চুক্তি বজায় রাখার জন্য এই চলমান আলোচনা প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের কর্মকর্তারা। গাজা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য অপর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবাহ ইসরায়েলের চলমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো। অবরুদ্ধ গাজা উপত্যকার বুধবার 801টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েল এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ প্রবাহ কঠোরভাবে সীমিত করেছে, যা হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা ইউএইচ জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়েছে, তবে এখনও জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ সামগ্রিক উপর কঠোর নিষেধাজ্ঞা রয়ে গেছে। জাতিসংঘ অন্যান্য সংস্থাগুলো গাজার জনগণের জন্য পানি, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শীতের পোশাক এবং অন্যান্য সাহায্য পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানে ফিলিস্তিনি নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে বলে জানিয়েছে সিইউএ। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী শিবির জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম 2 সপ্তাহে তারা গাজার 12 লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে পেরেছে। এছাড়াও তারা উত্তর গাজায় 37টি নতুন আশ্রয় কেন্দ্র চালু করেছে এবং সেখানে তাঁবু, কম্বল ও শীতের পোশাক সরবরাহ করা হয়েছে। ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। প্রায় 2 বছর ধরে উত্তাল মণিপুরে অবশেষে জারি হলো রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে এন বীর সিং। তার ইস্তফা পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেননি বিজেপি। এই অচল অবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে, খবর এনডিটিভির। গত 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন বীরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। গত রোববারে ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন বীরেন। তার ইস্তফার পর মণিপুরের সরকার পরিচালনা করার জন্য নতুন কোনো মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দোমসিং মুহুর রায় বলেছেন, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলোর ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে এখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। বীরেনের ইস্তফার পর মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী বাছার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে বিজেপি। উত্তর পূর্বে বিজেপির দায়িত্বে থাকা সম্মিলিত পাত্র বেশ কয়েক দফা বৈঠক করেছে সে রাজ্যের বিধায়কের সঙ্গে। গত 2 দিন ধরে রাজ্যপাল ভাল্লার সঙ্গে 2 দফায় বৈঠকও করেছে সম্মিলিত। গত মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সারদা দেবীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছে সমন্বিত। বুধবার আবার দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে, তবে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি নেতৃত্ব।